জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2025-এর যারা যারা পশ্চিমবঙ্গ থেকে তোমরা এক্সাম দিয়েছো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে কিন্তু আমরা আলোচনা করব এই বছরের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী তোমাদের আইটিবিপির ফাইনাল কাট অফ কত যেতে পারে। তো অতি অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখো, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ হয়তো ইনফরমেশান তুমি স্কিপ করে যাবে এবং তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব, সেজন্য ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আর বেশি দেরি না করে আমরা যে আলোচনার বিষয়গুলি রয়েছে, যেগুলি তোমাদের ফিজিক্যালের আগে জানা অবশ্যই দরকার, সেগুলি এখানে দেখে নিই। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনও স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা প্রতিটি এক্সামের গাইড পেয়ে যাবে, প্রতিটি এক্সামের যে নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং সবার আগে নিজেকে প্রস্তুতি রাখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। তাহলে সবার আগে তোমার কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে এবং তুমি সবার আগে প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে। তো চলো আর বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। প্রতিটি বিষয় আমরা A to Z কিন্তু এখানে দেখে নেব। তো বন্ধুরা দেখো, এবার আমরা আলোচনা করছি এখানে এসএসসি জিডি কনস্টেবলে আইটিবিপি তোমাদের এক্সপেক্টেড ফাইনাল কাট অফ এবং এখানে কী কী গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখে নেব, প্রতিটি বিষয় এখানে তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য এখানে আইটিবিপির এক্সপেক্টেড ফাইনাল, যেখানে বর্ডার এরিয়া, নকশাল এরিয়া বা জেনারেল এরিয়া থেকে। এছাড়াও আমরা দেখে নেব, দেখো টোটাল ভ্যাকেন্সি 2024-এ কত ছিল, টোটাল ভ্যাকেন্সি 2025-এ কত রয়েছে, এদের মধ্যে পার্থক্য কত রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত ছিল 2024-এ এবং ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি 2025-এ কত রয়েছে, এদের মধ্যে পার্থক্য দেখে নেব। এরপরে ওয়েস্ট বেঙ্গলের টোটাল আইটিবিপির ভ্যাকেন্সি কত ছিল 2024-এ এবং ওয়েস্ট বেঙ্গলের টোটাল আইটিবিপি ভ্যাকেন্সি 2025-এ কত রয়েছে, 2024-25-এর ডিফারেন্স দেখে নেব এবং তোমাদের রেজাল্ট কবে আসতে পারে সেটা এখানে আলোচনা করব। তার সাথে তোমাদের ফিজিক্যাল ডেট কবে হতে পারে সেটাও এখানে দেখে নেব। প্লাস তোমাদের এবছরের যে কাট অফ সেটা কমবে না বাড়বে, তার পিছনে কি কারণ রয়েছে সেগুলি এখানে দেখে নেব। প্লাস হচ্ছে আমরা দেখে নেব এখানে ইম্পর্টেন্স ডকুমেন্ট, যেগুলি কিন্তু তোমাদের অতি অবশ্যই ফিজিক্যালের আগে তোমাদের রেডি রাখতে হবে, ঠিক আছে। তো প্রতিটি বিষয় আমরা এখানে খুবই মনোযোগ দিয়ে দেখব। তো ভিডিওটিতে তোমরা অবশ্যই যুক্ত থাকো। তো দেখো, এখানে আমরা প্রথমে হচ্ছে আমাদের 2025-এর ভ্যাকেন্সি কত ইনক্রিজ হলো সেটা আগে দেখে নিই, কেননা এটার ওপরেই কিন্তু তোমাদের কাট আপের ওপর এবছরের যে প্রভাব সেটা দেখতে হবে, ঠিক আছে। তো প্রথমে যে প্রশ্নটা ছিল যে 2024-25-এর ভ্যাকেন্সি ডিফারেন্স কত, সেটা এখানে দেখে নিই। তো দেখো, এখানে প্রথমে তোমাদের এখানে কি রয়েছে, দেখো 2022-এর ক্ষেত্রে দেখো 2022-এর ক্ষেত্রে প্রথমে কিন্তু 24,369টি ভ্যাকেন্সি ছিল, যেখানে তারপরে 25,818টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, যার ফলে 50,187টি ভ্যাকেন্সি কিন্তু টোটাল দাঁড়িয়েছিল। এবং 2024-এর ক্ষেত্রে দেখো 26,141টি ভ্যাকেন্সি ছিল প্রথমে, পরবর্তীতে 20,476টি ভ্যাকেন্সি বৃদ্ধি পায় এবং এখানে মোট দাঁড়িয়েছে 46,617, ঠিক আছে। 2025-এর ক্ষেত্রে দেখো 39,481টি ভ্যাকেন্সি প্রথমেই ছিল এবং এখানে বৃদ্ধি হয়েছে কত, 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, যার ফলে টোটাল ভ্যাকেন্সি দাঁড়িয়েছে কত, 53,690। তো যেটা আমি তোমাদের এখানে বলতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে 2024-25-এর ভ্যাকেন্সি ডিফারেন্স কত। তো দেখো 2024-এর এখানে 46,617 আর এখানে 53,690, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমাদের 7,073টি ভ্যাকেন্সি। তো 2024-এর তুলনায় 2025-এ কিন্তু তোমাদের 7,073টি ভ্যাকেন্সি কিন্তু এবছর অনেক বেশি রয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো 2024-25-এর ভ্যাকেন্সির ডিফারেন্সটি। এরপরে আমরা দেখে নেব, দেখো 2024 অ্যান্ড 2025-এর টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড, মানে কতজন স্টুডেন্ট 2024-এর এক্সাম দিয়েছে এবং কতজন অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। তো দেখো 2024-এর ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ভ্যাকেন্সি 46,617টি ছিল, যেখানে টোটাল অ্যাপ্লাই মানে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল কতজন করেছিল, দেখো এখানে 47,45,000 প্লাস স্টুডেন্ট কিন্তু ফর্ম অ্যাপ্লাই করেছিল এক্সাম দেওয়ার জন্য, কিন্তু কতজন এখানে অ্যাপিয়ার্ড হয়েছিল মানে এক্সাম দিয়েছিল সিবিটি এক্সাম, শুধুমাত্র
30,36,000 প্লাস স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয়। তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে 80% স্টুডেন্ট 64% স্টুডেন্ট কিন্তু এখানে তোমাদের সিবিটি এক্সাম দিয়েছে। ঠিক আছে, এবছর দেখো তোমাদের 2025-এর ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, সেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেখো আগে ছিল 39,481, এখন কত হয়েছে 53,000 প্লাস হয়েছে। তো এখানে দেখো টোটাল তোমাদের কতজন অ্যাপ্লাই করেছিল, 52,69,000 প্লাস স্টুডেন্ট কিন্তু ফর্ম অ্যাপ্লাই করেছিল। এবং সিবিটি এক্সাম কতজন দেয়, তো দেখো 25,21,000 প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়, মানে 48% শুধু সিবিটি এক্সাম এবছর দিয়েছে। তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগের বছরের তুলনায় এবছর তোমাদের দেখতে পাচ্ছ ফর্ম বেশি অ্যাপ্লাই হয়েছিল, কিন্তু আগের বছরের তুলনায় এবছর ক্যান্ডিডেট কম যারা এক্সাম দিয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছ 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু এবছর কম পরীক্ষা দিয়েছে, যার জন্য তোমাদের কম্পিটিশান এবছর কমতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব। তো দেখো নেক্সট এখানে দেখে নিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের 2024-25-এর ভ্যাকেন্সির ডিফারেন্স কত রয়েছে। ঠিক আছে, কেননা আমরা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা অতি অবশ্যই ভালো করে দেখতে হবে। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2024-এ টোটাল 46,617টি ভ্যাকেন্সির মধ্যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি কত ছিল, 5,615টি। এই ভ্যাকেন্সি হচ্ছে উভয় ক্ষেত্রে মেল ফিমেল, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল, আইটিবিপি, এসএসএফ বা এনসিবি, মানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল 5,615টি। এবং 2025-এর ক্ষেত্রে 53,690-এর মধ্যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে কত রয়েছে, 7,227টি বিভিন্ন পোস্ট ওয়াইজ। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের বছরের তুলনায় এবছরের ভ্যাকেন্সি কত বেশি রয়েছে, দেখতে পাচ্ছ 1,612টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে 2024-এর তুলনায়। তো পশ্চিমবঙ্গেও কিন্তু এবছর কাট অফের প্রভাব অনেকটা পড়বে, কেননা ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। ঠিক আছে, এবার পরবর্তী আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল কত ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে এবং তোমাদের মেল ফিমেল উভয় ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে আমরা দেখে নিই। দেখো প্রথমত অল ভ্যাকেন্সি আমরা দেখে নিচ্ছি অল ওভার ইন্ডিয়াতে। প্রথমে 39,481 ছিল, যেখানে 53,690 হয়ে যায়, মানে 14,209টি ভ্যাকেন্সি এখানে বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রথমে কত ভ্যাকেন্সি ছিল, 5,397টি ভ্যাকেন্সি ছিল, যা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 7,227টি। তো এখানে ওভারঅল কত ভ্যাকেন্সি তোমাদের বৃদ্ধি পেয়েছে, 1,830টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে মেল ভ্যাকেন্সি এবার যদি দেখি, তো প্রথমে 4,833টি ভ্যাকেন্সি ছিল, পরবর্তীতে কত দাঁড়িয়েছে 6,439, মানে 1,606টি ভ্যাকেন্সি তোমাদের বৃদ্ধি পেয়েছে মেল ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের। ঠিক আছে, এরপরে দেখো ফিমেল ভ্যাকেন্সি প্রথমে ছিল 5,664টি, যেখানে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে কত 788, মানে 224টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে ফিমেল ক্যাটাগরিতে। তো এবছর যদি আমরা দেখি, তো টোটাল ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গে রয়েছে 7,227টি, যেখানে মেল রয়েছে 6,439 এবং ফিমেল রয়েছে 788। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট দেখে নেব। এবং তোমরা যারা যারা এখনও ভিডিওটি দেখছো, অতি অবশ্যই তোমরা ভিডিওটিকে কিন্তু একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার আগে। ঠিক আছে, তো দেখো এখানে এবার আমরা দেখে নিচ্ছি যে এরিয়া ওয়াইজ পশ্চিমবঙ্গে তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে। অল ওভার তো আমরা দেখে নিলাম পশ্চিমবঙ্গে কত আছে, এবার এরিয়া ওয়াইজ জেনারেল এরিয়া, নকশাল এরিয়া এবং বর্ডার এরিয়া। ঠিক আছে, তো দেখো জেনারেল এরিয়ার ক্ষেত্রে মেল টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1,746টি এবং ফিমেল ভ্যাকেন্সি রয়েছে 195টি। নকশাল এরিয়ার ক্ষেত্রে দেখো 133টি রয়েছে মেল ভ্যাকেন্সি এবং ফিমেল রয়েছে তোমাদের 15টি। বর্ডার এরিয়ার ক্ষেত্রে দেখো 4,560টি রয়েছে মেল ভ্যাকেন্সি এবং ফিমেল রয়েছে 579টি। ঠিক আছে, এখানে বর্ডার এরিয়াতে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। এর পিছনে কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বর্ডার এরিয়াতে অনেকগুলি জেলা পড়ে। ঠিক আছে, তো এবার আমরা চলো পরবর্তী বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ দেখে নেই। তার আগে এখানে তোমরা এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু অতি অবশ্যই তোমরা স্ক্রিনশট করে রেখে দাও, তোমার অনেক কাজে দিবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট এবার দেখে নেব। তো দেখো এবার হচ্ছে তোমাদের সামনে তুলে ধরছি ইম্পর্টেন্স কী কী কারণ রয়েছে যার জন্য তোমাদের এবছর যে কাট অফ সেটা
কমবে, বাড়বে না, কমবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কয়টি 6টি কারণ কিন্তু এখানে আমি তুলে ধরছি। তো দেখো প্রথম যে কারণ সেটি হচ্ছে ক্যান্ডিডেট উপস্থিতি 45%। তোমাদের আগেই বলে দিলাম যে 100% স্টুডেন্ট ফর্ম অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে শুধুমাত্র 45 স্টুডেন্ট তোমাদের হচ্ছে সিবিটি এক্সাম দেয়, বাকি 65 প্রেজেন্ট ছিল না। তো এখানে 45 স্টুডেন্ট মানে কত? এবছর 45 স্টুডেন্ট মানে হচ্ছে তোমাদের 25 লক্ষ স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছে, যেখানে 2024-এ তোমাদের 35 লক্ষ প্লাস স্টুডেন্ট দিয়েছে। তো এবছর ডিফারেন্স এখানে কত? প্রায় 10 লক্ষ স্টুডেন্টের ডিফারেন্স রয়েছে যারা কিন্তু এবছর এক্সাম দেয়নি। তো এখানে 2024-এর তুলনায় 2025-এ কিন্তু ক্যান্ডিডেট অনেক কম রয়েছে। ঠিক আছে, এটি একটি কারণ যেখানে তোমাদের কাট অফ কমতে পারে। নেক্সট যেটি কারণ রয়েছে ভ্যাকেন্সি বৃদ্ধি। দেখো আগের বছরের তুলনায় এখানে ভ্যাকেন্সি এবছর টোটাল কত রয়েছে? তোমাদের আগে বললাম 7,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে। তো দেখতে পাচ্ছ তোমাদের ক্যান্ডিডেট কম রয়েছে প্লাস 7,000 ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এর ফলে কী হবে? কাট অফ অবশ্যই তোমাদের কমবে। ঠিক আছে, মানে চান্স পুরোপুরি অনেকটাই রয়েছে। তো এখানে বৃদ্ধি কত পেয়েছে এবছর? 14,209টি ভ্যাকেন্সি টোটাল বৃদ্ধি পেয়েছে। এবার দেখো নেক্সট যেটি পয়েন্ট সেটি হচ্ছে তোমাদের এক্সাম লেভেল। দেখো এক্সাম লেভেল এটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা বুঝতে পারবে যারা যারা 2024-এর এক্সাম দিয়েছো। দেখো 2024-এর ক্ষেত্রে কিন্তু কোশ্চেন লেভেল তোমাদের অনেকটা ইজি ছিল, মানে নর্মাল এবং মডারেট টাইপের শিফট ছিল, যার জন্য প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু ভালো স্কোর নিয়ে পাস করেছে। ঠিক আছে, কিন্তু 2025-এর ক্ষেত্রে তোমাদের যে কোশ্চেন লেভেল সেটা কিন্তু মডারেট টু হাই লেভেলের হয়, মানে এখানে কিন্তু তোমাদের হার্ড কোশ্চেন করা হয়েছিল। ঠিক আছে, যার জন্য কি হয়, প্রতিটি স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এবছর তারা যে স্কোর সেটা কিন্তু কম করতে পেরেছে। তো এবছর যেহেতু প্রত্যেক মানে চারিদিক দিয়ে স্কোর কম, তো সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল বলো বা ফাইনাল বলো দুটোতেই কিন্তু তোমাদের স্কোর এবছর ডাউন হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। ঠিক আছে, এবার নেক্সট যে কী গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সেটা দেখি। তো দেখো 2024 এবং 2025-এর অ্যাভারেজ স্কোর ডাউন। এটি আমি কেন বললাম? দেখো তোমাদের আগে বললাম যে ক্যান্ডিডেট 2024-এর ক্ষেত্রে কোশ্চেন মানে তোমাদের এক্সাম দিয়েছে সেখানে কিন্তু 140 নম্বর পেয়েছে। কেন? কারণ কোশ্চেন তোমাদের নর্মাল হয়েছে, কিন্তু ক্যান্ডিডেট 2025-এর এক্সাম দেয় সে 115 নম্বর পায়। এখানে দেখতে পাচ্ছ 25 নম্বর কম পেয়েছে। কেন পেয়েছে? কারণ 2025-এর কোশ্চেন হার্ড লেভেলের হয়েছে। তো বুঝতেই পারছো যে বছর কোশ্চেন লেভেল হার্ড হওয়ার ফলে কি হয়েছে, যে তোমাদের ক্যান্ডিডেট বা তোমরা যারা এক্সাম দিয়েছো তোমাদের স্কোর কিন্তু বৃদ্ধি না হয়ে কমে গেছে। ঠিক আছে, কেননা 1 বছর পড়াশোনার পর তো অবশ্যই তোমাদের যে স্কোর সেটা বৃদ্ধি পাওয়া উচিত, কিন্তু কোশ্চেন লেভেল এবছর এতটাই যে কঠিন করেছে যার জন্য কিছু করার নেই, প্রত্যেকেরই মানে স্কোর কিন্তু অনেকটা কমে গেছে। ঠিক আছে, তো নেক্সট কারণ দেখি। নেক্সট কারণ হচ্ছে দেখো নর্মালাইজেশন স্কোর। দেখো 2025-এর ক্ষেত্রে তোমাদের নর্মালাইজেশন স্কোর কত পাবে তোমাদের যদি বলি, দেখো 2024-এর ক্ষেত্রে যারা যারা এক্সাম দিয়েছে, যাদের একদম হার্ড শিফট ছিল এবং নর্মাল শিফট ছিল বা মডারেট টাইপের যে শিফট ছিল, হার্ড শিফটের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রায় 25 নম্বরেও বেশি কিন্তু নর্মালাইজেশন দিয়েছিল তোমাদের 2024-এ, এবং মডারেট শিফটে তোমরা দেখবে যে প্রায় 18 প্লাস দিয়েছিল এবং নর্মালের ক্ষেত্রে কিন্তু তোমাদের 10 প্লাস দিয়েছে। কিন্তু এখানে তোমাদের কোশ্চেন লেভেল কিন্তু অনেকটা সোজা ছিল, মানে নর্মাল লেভেলের কোশ্চেন ছিল, সেই জন্য এই কাট অফ মানে এই মার্কস দিয়েছে। কিন্তু 2025-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কোশ্চেন অনেকটা হার্ড হয়েছে, যার জন্য কিন্তু এই বছর নর্মালাইজেশনও বেশি দেওয়া উচিত। তো এখানে আমি তোমাদের সামনে শিফট ওয়াইজ এক্সপেক্টেড ধরে রেখেছি যে কত নর্মালাইজেশন তোমরা পেতে পারো। ঠিক আছে, এছাড়া তোমরা জানো না কোনগুলি হার্ড শিফট, কোনগুলি মডারেট শিফট এবং কোনগুলি নর্মাল শিফট। তোমরা এখানে আই বাটনে ক্লিক করে তোমরা অবশ্যই এখানে ভিডিওটি দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কোনটি হার্ড শিফট কোনটি নর্মাল শিফট, এবং তুমি যে এক্সাম দিয়েছো সেই ডেটের সেই তুমি যে কয়টার দিকে এক্সাম দিয়েছিলো সেই শিফটটি নর্মালে পড়ে নাকি হার্ডে পড়ে। ঠিক আছে, তাহলে তুমি তোমার নর্মালাইজেশনটা কিন্তু ধারণা করতে পারবে। ঠিক আছে, তো দেখো হার্ড শিফটের ক্ষেত্রে কিন্তু তোমাদের এবছর 20 থেকে 25 প্লাস অবশ্যই তোমরা পাবে, এবং মডারেট শিফটের ক্ষেত্রে কিন্তু তোমরা 15 থেকে 20 নম্বর অবশ্যই পাবে, এবং নর্মাল শিফটের ক্ষেত্রে 8 থেকে 15 প্লাস এই বছর তোমরা পাবে। ঠিক আছে, তো এটি একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে গেল। নেক্সট যেটি কারণ এটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফিজিক্যাল টাইপ 2025। দেখো 2024-এর ক্ষেত্রে যদি আমি বলি, 2024-এর ক্ষেত্রে তোমরা জানো যে 5 কিলোমিটার রানিং তোমাদের হচ্ছে 24 মিনিটের মধ্যে পূরণ করতে হয়, কিন্তু
অনেক সেন্টারে কি হয়েছে 24 মিনিট হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমাদের 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু তোমাদের ছুট দিয়েছিল, যার জন্য 5 থেকে 10 জন ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই রানিং কোয়ালিফাই করেছিল। কিন্তু এবছরের যদি আমরা দেখি, এবছর কিন্তু ফিজিক্যাল তোমাদের হচ্ছে ডিজিটাল হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটা রয়েছে, ঠিক আছে। যার ফলে কি হবে, তোমাদের রানিংয়ের ক্ষেত্রে হচ্ছে RFID ইউজ করা হবে, মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান, ঠিক আছে। এর ফলে কি হবে, তোমরা যখন 5 কিলোমিটার রানিং করবে সেখানে 24 মিনিট হয়ে যাবে, তারাই কিন্তু এখানে কোয়ালিফাই করবে। যারা 24 মিনিট 0.1 সেকেন্ডও যদি লেট করো তোমাদের কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে, কেননা ডিজিটালি হওয়ার ফলে কিন্তু এখানে তোমাদের একদম মিলি সেকেন্ডেরও হিসেব রাখবে, কেননা এখানে পুরোপুরি কম্পিউটার কাজ করবে, ঠিক আছে। এখানে কোনো তোমাদের ছুট থাকছে না যে তোমরা 15 সেকেন্ড পর্যন্ত ছুট পাবে, যার জন্য তোমরা টাইম পাচ্ছ এবং রানিং কোয়ালিফাই করবে। তো অবশ্যই এবছর কিন্তু তোমাদের ফিজিক্যালে অনেকে ফেল করবে ডিজিটালি হওয়ার জন্য, যার ফলে কি হবে, যখন তোমরা দেখবে যে 100 জনের মধ্যে 20 জন পাস করছে, তখন তোমাদের কাট অফ অবভিয়াসলি কমে যাবে, ঠিক আছে। তো এটি একটি কারণ। তো এই কারণ থেকে বাঁচার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ফিজিক্যাল এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। তুমি চেষ্টা করবে, নতুন হও বা পুরনো হও, যারা আগের বছর ফিজিক্যাল দিয়েছো তোমরা প্রত্যেকে সব কিছু জানো, কিন্তু যারা নতুন রয়েছো তোমরা অবশ্যই 5 কিলোমিটার রানিংয়ে তোমরা চেষ্টা করবে 23 মিনিটের আগেই কিন্তু শেষ করা, বা 24 মিনিটের আগেই শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে। 24.1 সেকেন্ডও কিন্তু তোমরা টাইম নেবে না, নাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবছর, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে গুরুত্বপূর্ণ কী কী কারণ এবছর তোমাদের হচ্ছে কাট অফ কমার, ঠিক আছে। তো নেক্সট আমরা যে গুরুত্বপূর্ণ কিছু দেখে নেব, তার আগে তোমাদের বলি, তোমরা যারা এবছর তোমাদের র স্কোর, ঠিক আছে, র স্কোর তোমাদের 50 রয়েছে বা 60 রয়েছে বা 70 রয়েছে। আমি এটা কেন বলছি, দেখো এবছর কোশ্চেন লেভেল তোমাদের হার্ড হয়েছে, যার ফলে তোমরা যেখানে কেউ আশা করেছো যে আমি 120 নম্বর উঠাবো, কিন্তু তুমি দেখা গেছে তুমি সেখানে 75 নম্বর উঠেছো। তো এখানে তোমাদের কোশ্চেন লেভেল হার্ড হওয়ার ফলে কি হবে, তোমরা কিন্তু নর্মালাইজেশন ভালো পাবে। তো দেখো 75 নম্বর তুমি যদি র স্কোর পাও প্লাস নর্মালাইজেশন যদি তুমি এখানে এক্সপেক্টেড আমি ধরে নিলাম যে 20 নম্বর যদি পাও, তাহলে তোমার কত হয়ে যাচ্ছে 95। তো 95 যখনই তোমার স্কোর হবে তুমি কিন্তু ফিজিক্যাল 100% তুমি চান্স পাবে, এটা আমি কিন্তু একদম লিখে দিতে পারি, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যাদের স্কোর এবছর কম রয়েছে, যাদের 50 তোমাদের হচ্ছে 55 বা তোমরা 60 পেয়েছো, তোমরা অবশ্যই কিন্তু ফিজিক্যালের প্রিপারেশন এখন থেকে করো, কেননা ফাইনালে তোমাদের সিলেকশন হবে কি না সেটা পরের ব্যাপার, ঠিক আছে। কিন্তু ফিজিক্যালে গিয়ে তোমার যে একটা অনুভূতি হবে সেটা কিন্তু তোমার জীবনে অনেক কাজে দেবে পরবর্তী বিভিন্ন স্টেপের ক্ষেত্রে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবং আমরা পরবর্তী স্টেপগুলি দেখে নিই। তো দেখো এবার তোমাদের সামনে এখানে তুলে ধরছি এসএসসি জিডির আইটিবিপির ফাইনাল এক্সপেক্টেড কাট অফ পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রীর জন্য, ঠিক আছে। এটি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু পুরোপুরি হচ্ছে তোমাদের অফিসিয়াল একদম 2024-এর তোমাদের হচ্ছে ফাইনাল কাট অফ, ঠিক আছে। এর ওপর বেস করেই কিন্তু আমরা এবছর এখানে এক্সপেক্টেড ফাইনাল কাট অফ ধরে নেব যে 2025-এ কত আসতে পারে। আগেই তোমাদের বলে দিই এবছর কিন্তু কাট অফ যেটা সেটা কিন্তু -8 to 10 কিন্তু এবছর কমতে পারে, এটা আমরা এক্সপেক্টেড করতে পারি। কেন করতে পারি তার আগে তোমাদের 6টি কারণ আমি বলে দিলাম, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক এখানে কত কাট অফ এবছর আসতে পারে বিভিন্ন ক্যাটাগরি এবং এরিয়া ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের আইটিবিপি ফোর্সে, ঠিক আছে। তো চলো দেখে নিই। তো দেখো প্রথমে এখানে ওয়েস্ট বেঙ্গল ফোর্স হচ্ছে আইটিবিপি ক্যাটাগরি, প্রথমে রয়েছে কি ইডাব্লিউএস, এরিয়া হচ্ছে জেনারেল এরিয়া। ভ্যাকেন্সি দেখো 2টি ছিল আগে, এখানে 2টির মধ্যে 2টি ভর্তি হয়ে গেছিলো, এর কাট অফ কত গিয়েছিল দেখো 92, ঠিক আছে। তো ইডাব্লিউএস জেনারেল এরিয়া থেকে কাট অফ গিয়েছিল 92 2024-এ। তো 2025-এ কত যেতে পারে, এখানে তোমাদের কাট অফ কিন্তু এবছর 83+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। এবার যদি আমরা নেক্সট দেখে নেই, দেখো ওবিসি ক্যাটাগরি জেনারেল এরিয়া থেকে কত গেছে 109। তো এখানে তোমাদের কত কাট অফ যেতে পারে এবছর, এখানে কিন্তু তোমাদের 99 কিন্তু তোমাদের হচ্ছে কাট অফ এবছর যেতে পারে, ঠিক আছে। খুবই মনোযোগ দিয়ে কিন্তু এটি দেখো, এখানে কিন্তু তোমাদের আমি ফাইনাল মার্কস বলছি না, এটি একটি এক্সপেক্টেড কাট অফ এবছরের যে সিচুয়েশন তার উপর বেস করে, ঠিক আছে। আর এখানে যে কাট অফ বলছি এটি কিন্তু তোমাদের হচ্ছে র স্কোর প্লাস নর্মালাইজেশন নিয়ে কিন্তু এখানে বলছি,
ঠিক আছে। এবং যারা যারা ফিজিক্যাল কাট আপের ভিডিও দেখোনি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে ফিজিক্যালের কাট আপ ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে এবছর ফিজিক্যালে কীরকম কম্পিটিশান রয়েছে। ঠিক আছে, তো এবার দেখো নেক্সট আমরা দেখে নেব এসসি ক্যাটাগরিতে জেনারেল এরিয়া কত গেছে 105। তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের 95+ কিন্তু এখানে কাট আপ যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো এসটি ক্যাটাগরি তোমাদের জেনারেল এরিয়া কত গেছে 114। তো এখানে তোমাদের কত কাট আপ যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের যে কাট আপ সেটা কিন্তু 105+ কিন্তু এখানে যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো ইউআর ক্যাটাগরি জেনারেল এরিয়া থেকে কত গেছে 112। তো এবছর এখানে কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু এখানে যে তোমাদের কাট আপ সেটা কিন্তু 103+ কিন্তু কাট আপ এখানে যেতে পারে। ঠিক আছে, তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এটি হচ্ছে তোমাদের এক্সপেক্টেড ফাইনাল কাট আপ আইটিবিপির পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা। এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখো, দেখো আইটিবিপিতে কিন্তু বেশি একটা ভ্যাকেন্সি থাকে না, যার জন্য কাট আপ অনেক সময় হাই যায়। এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু জেনারেল এরিয়াতে ভ্যাকেন্সি রয়েছে, বাকি বর্ডার ও নকশাল এরিয়াতে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। এই জন্য তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে তখনই চয়েস ফিলিংয়ের সময় কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে যে তোমাদের এরিয়া ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে কি না এবং বেশি ভ্যাকেন্সি রয়েছে কি না। ঠিক আছে, সেগুলি প্রত্যেকটি দেখে কিন্তু তোমরা অবশ্যই ফর্ম অ্যাপ্লাই করবে। এবং এই নিয়ে যদি তোমরা জানো না যে কিভাবে অ্যাপ্লাই করবে বা কী কী চয়েস করবে, চ্যানেলে অবশ্যই একটি ভিডিও রয়েছে, সেখানে দেখবে যে চয়েস ফিলিং লেখা রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে তোমাদের স্কোর এবং তোমার যে তুমি যে ক্যাটাগরিতে পড়ছো সে ওয়াইজ তুমি কিভাবে তুমি চয়েস ফিলিং করবে। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট দেখে নিই। নেক্সট হচ্ছে দেখো এখানে ফাইনাল কাট আপ দেখে নেবো মেল ক্যান্ডিডেট। ঠিক আছে, এখানে ওয়েস্ট বেঙ্গলের মেল ক্যান্ডিডেটের এটি হচ্ছে অফিসিয়াল 2024-এর কাট আপ ফাইনাল কাট আপ। এবছর 2025-এর এক্সপেক্টেড কাট আপ আমরা দেখে নেব এবং এখানে যে মার্কস আমি বলবো সেটি হচ্ছে তোমাদের র স্কোর প্লাস কিন্তু নর্মালাইজেশন স্কোর। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক এখানে বিভিন্ন এরিয়া ওয়াইজ কত কাট আপ যেতে পারে। দেখো আইটিবিপি ইডাব্লিউএস ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছে, দেখো 106 গেছে। এবছর এখানে কত যেতে পারে, আগে বলে দিলাম তোমাদের এবছর -8 to 10 কিন্তু কাট আপ কমবে। ঠিক আছে, তো 106 গেছিলো, এবছর কত যেতে পারে এখানে, এবছর কিন্তু তোমাদের এখানে 95+ কিন্তু কাট আপ যেতে পারে। ঠিক আছে, ওবিসির ক্ষেত্রে দেখো জেনারেল এরিয়াতে কত গেছে 120। তো এবছর এখানে কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু এখানে যে তোমাদের কাট আপ সেটা কিন্তু 111+ কাট আপ যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এসসি ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত গেছে 116। তো এবছর এখানে কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের যে কাট আপ সেটা কিন্তু 107+ এখানে যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো এসটি ক্যাটাগরি কত গেছে 116 গেছে। তো এখানেও কিন্তু তোমাদের 107+ কাট আপ এবছর যেতে পারে। এবং ইউআরের ক্ষেত্রে জেনারেল এরিয়াতে কত গেছে 121। এখানে কিন্তু যে তোমাদের কাট আপ সেটা কিন্তু যদি বলি তাহলে এবছর 112+ কিন্তু তোমাদের কাট আপ যেতে পারে। ঠিক আছে, তো আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, তোমাদের এখানে এক্সপেক্টেড কাট আপ কিন্তু আমি আলোচনা করলাম। ঠিক আছে, এরপরে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু বিষয় আলোচনা করব। তার আগে তোমাদের বলি যারা যারা এখনও দেখছো ভিডিওটি অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। অনেক তোমাদের হচ্ছে জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এভাবে নিয়ে আসার জন্য অনেক রিসার্চ করতে হয়, অনেক কিছু কিন্তু এদিক ওদিক করে তোমাদের জন্য এই একদম তোমরা যাতে বুঝতে পারো সেই হিসেবে কিন্তু আমি তোমাদের সামনে এই ডিটেলসগুলি নিয়ে আসি। তো অবশ্যই তোমরাও আমাকে সাপোর্ট করো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা কমেন্ট করো যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নেব কিন্তু তোমাদের হচ্ছে রেজাল্ট কবে আসতে পারে। ঠিক আছে, রেজাল্ট কবে আসবে প্লাস তোমাদের ফিজিক্যাল কবে হবে, তার সাথে তোমাদের কি কি ডকুমেন্ট এবছর রেডি রাখতে হবে, প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে আমরা A to Z দেখে নেব। তো চলো আমরা এখন দেখে নিই। তো দেখো বন্ধুরা, এবার হচ্ছে তোমাদের কি কি ইম্পর্টেন্স ডকুমেন্ট রেডি রাখতে হবে ফিজিক্যালি যাওয়ার আগে। ঠিক আছে, এই সমস্ত কিছু ডকুমেন্ট রাখলে তোমার আর কোনো সমস্যা হবে না। তো চলো দেখে নিই কী কী ডকুমেন্ট লাগবে। তো দেখো প্রথমে হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে। কোন অ্যাডমিট কার্ড, এখানে তোমরা যখন রেজাল্ট পাবে, ঠিক আছে, এবং যারা কোয়ালিফাই হবে তোমরা ফিজিক্যালের জন্য, তোমাদের কিন্তু এসএসসির ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমরা 2 কপি কিন্তু অবশ্যই রাখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো আইডি হিসেবে তুমি আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডি যে কোনো একটি নিয়ে যেতে পারো। ঠিক আছে, তুমি চাইলে দুটিও নিয়ে যেতে পারো, তাহলে তোমার কোনো
কী হবে, রিস্ক হবে না, ঠিক আছে। এবং প্রতিটি ডকুমেন্ট কিন্তু তোমরা অবশ্যই আপডেট করে রাখবে, অবশ্যই আধার কার্ডের বায়োমেট্রিক ভেরিফিকেশান করে রাখবে, মানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট যেন মিলে যায়, ঠিক আছে। তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের আইডি হিসেবে, ঠিক আছে। আইডি কিন্তু এবছর তো খুব ভালো করে চেক করবো, তো আধার কার্ডের বায়োমেট্রিক ভেরিফিকেশান এবং সমস্ত কিছু তোমাদের যে ডিটেলস, অ্যাড্রেস, নেম, ডেট অফ বার্থ, এগুলি প্রতিটি কিন্তু এখনও সময় রয়েছে, তো অবশ্যই তোমরা এগুলি যদি কারো ভুল হয়ে থাকে কারেকশন করে নাও, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের কোয়ালিফিকেশানের জন্য যে লাগবে 10th মার্কশিট তো হচ্ছে তোমাদের লাগবেই, ঠিক আছে। কিন্তু যারা তোমরা 12 পাস করেছো, তোমরা এটা 12 সার্টিফিকেট দিতে পারো এবং গ্র্যাজুয়েশনও দিতে পারো। মানে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান, এখানে হচ্ছে মার্কশিট প্লাস তোমাদের হচ্ছে সার্টিফিকেট, ঠিক আছে। সার্টিফিকেট কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। তো এটি হয়ে গেল তোমাদের 3টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এরপরে যে ডকুমেন্টস রয়েছে সেটি হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। তো অবশ্যই কিন্তু তোমরা ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে রাখো, যাদের যাদের নেই এবং যাদের রয়েছে তাদের হয়ে যাবে, ঠিক আছে। স্টেটে, কোন স্টেটে তুমি বাস করো সেটির ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাকে বানাতে হবে। নেক্সট দেখো, কাস্ট সার্টিফিকেট। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন পড়বে, এবং কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের লাগবে, মানে সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট বানাতে হবে, কেননা এসএসসি, জিডি এটি একটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব, ঠিক আছে। এখানে স্টেট সার্টিফিকেট দিলে কিন্তু হবে না। তো অবশ্যই তোমরা হচ্ছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে রাখো তোমাদের বিডিও বা এসডিও অফিসে গিয়ে, পারলে তোমরা দুটোই নিয়ে যাবে, তাহলে কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবেই, ঠিক আছে। নেক্সট দেখো কি, সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস, মানে প্রতিটি ডকুমেন্টে তুমি তোমার সিগনেচার করবে, প্লাস হচ্ছে 6 কপি পাসপোর্ট সাইজ ফটো নেবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফটো রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রতিটি সার্টিফিকেট, মানে অল সার্টিফিকেট 2 কপি সেট, মানে প্রতিটি ডকুমেন্টের 2টি সেট রাখবে, একটি হারিয়ে গেলে একটি কাজে দেবে। নেক্সট হচ্ছে এনসিসি সার্টিফিকেট, যাদের রয়েছে তোমরা অবশ্যই নিয়ে যাবে, অনেক ছুট পাবে এতে। নেক্সট হচ্ছে কি, প্যারেন্টস ডকুমেন্ট। দেখো, মা বাবার কিন্তু ডকুমেন্ট অনেক সেন্টারে চায়, আবার অনেক সেন্টারে চায় না, বেশিরভাগ ক্ষেত্রে মার ডকুমেন্ট চায়, ঠিক আছে। তো মা বাবার অবশ্যই তোমরা আধার কার্ড, ভোটার কার্ড বা জন্ম সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে যেতে পারো, ঠিক আছে। কেননা প্রতিটি ডকুমেন্ট তোমরা যদি নিয়ে যাও তাহলে তোমার আর কোনো কনফিউশনই থাকবে না, তুমি আরামসে ফিজিক্যালে দিতে পারবে, ঠিক আছে। তো এটি হচ্ছে ইম্পর্টেন্স ডকুমেন্ট। এরপরে আমরা দেখে নেব হচ্ছে তোমাদের রেজাল্ট ডেট কবে হতে পারে, ঠিক আছে, মানে রেজাল্ট কবে আসবে। তো দেখো, এখানে 2025-এর এক্সপেক্টেড রেজাল্ট ডেট আমরা এখানে আলোচনা করব। তার আগে বলি, দেখো এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু এখনও জারি করা হয়নি, যার ফলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে রেজাল্ট ডেট সেটা এত তারিখ, ঠিক আছে। তো আমরা এখানে 2021, 22, 23, 24 মানে প্রিভিয়াস ইয়ারে যত এক্সাম হয়েছে তার উপর বেস করে এক্সাম কবে হয়েছে এবং এক্সামের কতদিন পরে রেজাল্ট দিয়েছে সেই ধারণাটা নিলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে 2025-এর রেজাল্ট কবে দিতে পারে, ঠিক আছে। তো দেখো, এখানে আমরা প্রিভিয়াস ইয়ার ডেটার উপর বেস করে এখানে আমরা দেখছি। তো দেখো, 2021-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 16 নভেম্বর থেকে 15 ডিসেম্বর 2021-এ তোমাদের এক্সাম শেষ হয়, মানে চলেছিল, ঠিক আছে। এবং রেজাল্ট দিয়েছিল কবে, 25 মার্চ 2022, মানে তোমাদের এক্সামের 3 মাস পরে কিন্তু রেজাল্ট দেয়। 2022-এর ক্ষেত্রে দেখো 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি তোমাদের 2023-এ এক্সাম চলেছিল এবং এক্সামের পর 2 মাস পরে তোমাদের রেজাল্ট দেয়, মানে 8ই এপ্রিল কিন্তু রেজাল্ট দিয়েছে। এবং 2023-24-এর ক্ষেত্রে দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ 2024-এ এক্সাম চলে এবং 10 জুলাই 2024-এ তোমাদের রেজাল্ট দেয়, মানে এক্সামের 3 মাসের পর কিন্তু রেজাল্ট দেয়। তো এখানে আমরা গড় কিন্তু ধরে নিচ্ছি যে 3 মাস পরেই কিন্তু এসএসসি রেজাল্ট জারি করবেই, ঠিক আছে। তো 2025-এর ক্ষেত্রে আমরা কি জানি, 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি 2025-এ কিন্তু হচ্ছে আমাদের এসএসসি জিডি 2025-এর এক্সাম ছিল, মানে রানিং হয়েছিল, ঠিক আছে। তো এবার ফেব্রুয়ারি মাসের পর যদি আমরা 3 মাস দেখি, তো দেখি ফেব্রুয়ারির পর কি আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে, ঠিক আছে। তার মানে আমরা এটা এক্সপেক্টেড করতে পারি যে মে মাসেই কিন্তু রেজাল্ট দিতে পারে। তো মে মাসের কবে দিতে পারে, তোমরা দেখতে পাচ্ছ যে মে মাস প্রায় শেষের দিকে, তবুও কিন্তু মে মাসের তোমরা লাস্ট উইক, ঠিক আছে, মে মাসের লাস্ট উইকে কিন্তু রেজাল্ট অবশ্যই এসএসসি জারি করতে পারে, না হলে জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু রেজাল্ট অবশ্যই এসএসসি জারি করবে।
ঠিক আছে, এটি হচ্ছে আমরা একটা অ্যাভারেজ ধারণা এক্সপেক্টেড এখানে কিন্তু আমরা তুলে ধরলাম। ঠিক আছে, তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবছর তোমাদের যদি রেজাল্ট পাবলিশ করে তাহলে মে মাসের তোমরা লাস্ট উইকে বা জুন মাসের ফার্স্ট উইকে তোমরা কিন্তু অবশ্যই রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এখন আমরা দেখে নেব ফিজিক্যাল ডেট। দেখো রেজাল্টের কতদিন পর ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল এটাও আমরা প্রিভিয়াস উপর ডেটার উপর বেস করে কিন্তু এখানে অ্যানালিসিস করব, কেননা আমরা কনফার্ম কোনো এখনও নোটিশ পাইনি। ঠিক আছে, তো দেখো তোমরা দেখতে পাচ্ছ 2021-এর ক্ষেত্রে 25শে মার্চ 2022-এ রেজাল্ট দিয়েছিল এবং রেজাল্টের ঠিক 1.5 মাস পর কিন্তু এখানে তোমাদের ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল। ঠিক আছে, এবং 2022-এর ক্ষেত্রে 8 এপ্রিল 2023-এ তোমাদের হচ্ছে রেজাল্ট দেয়, যেখানে 2 মাস পর কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল। ঠিক আছে, 2023-24-এর ক্ষেত্রে 10 জুলাই 2024-এ তোমাদের হচ্ছে এক্সাম রেজাল্ট দিয়েছিল এবং রেজাল্টের এখানে কিন্তু 3 মাসেরও বেশি সময় নিয়েছিল তোমাদের ফিজিক্যালের জন্য। তো 2025-এ এসএসসি কী করবে আমরা দেখে নিলাম যে এবছর মে নাহলে জুন মাসে আমাদের রেজাল্ট পাবলিশ হবেই। তো মে জুন মাসে যদি পাবলিশ হয় এবং ফিজিক্যাল আমরা অ্যাভারেজ ধরে নিলাম যে 2 মাস পরে হবে। ঠিক আছে, তো জুন মাসে যদি আমরা পাই তো জুন মাস না, আমরা যদি মে মাসের শেষের দিকেও পাই তাহলে মে মাসের শেষের দিকে আমরা দেখব 2 মাস পরে ফিজিক্যাল হবে, মানে মে গেল, মে যাওয়ার পরে কী থাকলো জুন এবং জুলাই। তো জুলাই মাসে কিন্তু ফিজিক্যালের জন্য ডাকতে পারে এসএসসি, এটা কিন্তু আমরা এক্সপেক্টেড করতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই ডিটেলসগুলি কিন্তু পুরোপুরি প্রিভিয়াস ইয়ারে যতগুলি এক্সাম হয়েছে তার উপর বেস করে এখানে বলছি তোমাদের সামনে স্পষ্টভাবে। ঠিক আছে, তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে ফিজিক্যাল কবে এবং রেজাল্ট কবে আসতে পারে। তার সাথে আইটিবিপির এক্সপেক্টেড কাট অফ আমি তুলে ধরলাম, তার সাথে তুলে ধরলাম যে এবছর কাট অফ কমার কী কী গুরুত্বপূর্ণ কারণ, ইম্পর্টেন্ট ডকুমেন্ট। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো এবং তোমরা তোমাদের বন্ধুবান্ধবীকে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি, তারা যেন এই সমস্ত কিছু বিষয় A to Z জানতে পারে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি সবাইকে ভালো লেগেছে। জয় হিন্দ, জয় ভারত।